14,000 কোটি টাকা আপনি ডিপোজিট সংগ্রহ করতে পেরেছেন। আপনাদের এই সাকসেস স্টোরিটা আমরা একটু জানতে চাই। এখন আমাদের 508 ব্রাঞ্চেস সারা দেশে 300-র কাছাকাছি আমাদের উপশাখা, 12,000 মার্চেন্টের কাছাকাছি আমরা মার্চেন্ট অ্যাকোয়ার করেছি। তারা আমার অ্যাকাউন্টে অনবোর্ড হয়েছে। আমরা 70,000-এর মতো কিউআর কোড দিয়েছি। এই যে 14,000 কোটি টাকার কথা বললেন, তার মধ্যে 700 কোটি টাকা এসছে আমাদের এই অল্টারনেট চ্যালেঞ্জ থেকে। 3-4 বছর আগে আমরা মোবাইল ব্যাংকিংটা শুরু করেছি। সেখানে আমাদের ট্রানজ্যাকশন ভলিউম গত বছর 60,000 কোটি টাকার উপরে হয়ে গেছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যদি না হয়, তাহলেও আপনি কাস্টমারকে ধরে রাখতে পারবেন না। এখন আপনাদের ডিফল্ট লোন কত আছে? 2.31% আছে। ফরেন ডিপোজিট কালেকশনে আপনাদের বেশ একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশের বাইরে যারা অবস্থান করবেন, তারা যেন ডিজিটাল ব্যাংকিং এর একটা ফ্লেভার পান। দর্শক, আপনাদের স্বাগত ফিনটেক উইথ জেবুন্নেসা আলোর শোতে। আমরা আজকে আলোচনা করব পূবালী ব্যাংকের ডিপোজিট নিয়ে। তার আগে বলে নেই যে কনটেক্সটটা কেন আমরা পূবালী ব্যাংকের ডিপোজিট নিয়ে কথা বলবো। সেটি হলো 2024 সাল ব্যাংকিং সেক্টরের জন্য একটি ইতিহাসের একটি ভয়াবহ ক্রাইসিস টাইম ছিল। এই সময় আমাদের ফরেন ডিপোজিটের সংকট ছিল, লোকাল ডিপোজিটের সংকট ছিল, হাই এনপিএল, বিভিন্ন ব্যাংকে ডিপোজিট উইথড্রলের প্রেশার ছিল। এবং এই কারণে আমরা দেখেছি যে 2024 সালে আমাদের ইন্ডাস্ট্রি এভারেজ ডিপোজিট গ্রোথ অনেকটা হিস্ট্রিক লোতে নেমে এসেছে, 7%-এর নিচে নেমে এসেছে। এই অবস্থায় কিছু ব্যাংক এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে ডিপোজিট কালেকশনে। এরকম একটি ক্রাইসিস পিরিয়ডেও কিছু ব্যাংক ডিপোজিটের আস্থা ধরে রাখতে পেরেছে। ঠিক সেই ব্যাংকগুলোর মধ্যে পূবালী ব্যাংক একটি অন্যতম ব্যাংক, যেটি 2024 সালের রেকর্ড পরিমাণ ডিপোজিট কালেকশন করতে পেরেছে 14,000 কোটি টাকা। তো এটা আসলে অনেক, যে আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ব্যাংক এখন ক্রাইসিসের মধ্যে আছে, তাদের জন্য আমরা একটি লেসন হিসেবে দেখতে চাই যে যেই ব্যাংকগুলো ভালো করেছে তারা কিভাবে ভালো করছে। তো আজকে আমরা পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলীর কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে পূবালী ব্যাংক তার এই আস্থাটি ধরে রাখতে পেরেছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনি খুবই একটি ইমপ্রেসিভ ফিগার বললেন যে 14,000 কোটি টাকা আপনি ডিপোজিট সংগ্রহ করতে পেরেছেন 2024 সালে, যেটি আমরা দেখতে পাই যে 23% প্লাস গ্রোথ হয়েছে 2024-এ, যেখানে 2023-এ ছিল 18.68%। তো আমরা ডিপোজিট প্রোগ্রাম নিয়ে কথা বলছি এই কারণেই যে যেহেতু এই বছরে ডিপোজিট ক্রাইসিসটাই অনেক বেশি ছিল এই ইন্ডাস্ট্রিতে। তো আপনাদের এই সাকসেস স্টোরিটা আমরা একটু জানতে চাই। পূবালী ব্যাংক তো একটা ঐতিহ্যবাহী ব্যাংক। তো এই ঐতিহ্য তো আর আজকে একদিনের না, এটা প্রায় 66 বছর ধরে আমরা এই ইন্ডাস্ট্রির মধ্যে অবস্থান করছি, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে। ফলে যে কোনো কর্নারেও যদি যান, দেখবেন যে পূবালী ব্যাংকের ব্রাঞ্চ আছে, সাব ব্রাঞ্চ আছে, যেহেতু সর্ববৃহৎ ব্রাঞ্চ। এই বিস্তৃত নেটওয়ার্ক আর দীর্ঘদিনের অবস্থান, আমি বলবো যে পাবলিকদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করেছে, একটা ট্রাস্ট তৈরি করেছে। এবং তারা দেখেছে যে এই 66 ইয়ার্সের মধ্যে কিভাবে পূবালী ব্যাংক আস্তে আস্তে সামনের দিকে গিয়েছে। এইটার ওপরে চড়াই উতরাইও ছিল, এরকম যে না চড়াই উতরাই। প্রথমে তো আমরা প্রাইভেট শুরু করলাম, তারপরে আমাদের এটা হলো সরকারি ব্যাংক হলো, প্রবলেমে পড়ে গেলাম, আবার প্রবলেম থেকে আমরা বের হলাম 2005-এ। তারপরে বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নিল 2007-এ। এই যে প্রক্রিয়ায় চলার পরে আমরা আস্তে আস্তে করে আগাতে নাম্বার 1 কোনো প্যারামিটারে, কোনো প্যারামিটারে নাম্বার 2, এরকম একটা জায়গায় চলতে পেরেছে। এবং কোভিডের পরবর্তী জায়গাগুলোতে ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে সবসময় মিডিয়া খুব সরব ছিল, এটা আমি বলবো। এমনভাবে সরব ছিল, তখন দেখা গেল যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা আসলে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। একটার দিকে খারাপ দিকে কিছু ব্যাংক চিহ্নিত হয়ে যাচ্ছে, যাদের ক্লাসিফাইড লোন এই জিনিসগুলো বেশি আছে। আরেকটা গ্রুপ অফ ব্যাংকস তৈরি হয়ে গেছে, যাদের দেখা যাচ্ছে যে এই জায়গাতে তারা ক্লাসিফিকেশন কমে যাচ্ছে, বরং তাদের অ্যাসেট কোয়ালিটি ভালো হচ্ছে এবং কাস্টমারের কনফিডেন্সও তাদের জন্য বাড়ছে। এইটা কন্টিনিউয়াসলি মিডিয়ায় একটা চর্চাও আসছে, জনগণের মধ্যে সচেতনতাও আসছে। কারণ অনেকেই কিছু ব্যাংকে যে লিকুইডিটি ক্রাইসিসের জন্য টাকা তুলতে যে টাকা পাচ্ছে না, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তখন দেখতেছে কিছু ব্যাংক যে কোনো চেক দিলেই সে অনার করতে পারছে, লিকুইডিটি ক্রাইসিস তাদের নাই। এইটা কাস্টমাররা কিন্তু এই 2-3 বছরে ভালোভাবে এক্সপিরিয়েন্স করেছে। তো এই এক্সপিরিয়েন্স থেকে একটা ট্রাস্টও তৈরি হয়েছে, এবং ট্রাস্টের ক্ষেত্রে পূবালী ব্যাংক একটা বড় ভূমিকা রেখেছে। এই কারণে আমি বলবো যে আমাদের এই দীর্ঘ অবস্থান উইথ গুড কর্পোরেট গভর্নেন্স, আর সেই সাথে বিস্তৃত নেটওয়ার্ক, এবং সকল জায়গাতে যে আমাদের লিকুইডিটিটা আমরা যেভাবে করেছি,
এবং আমি বলবো যে আমরা একটা অপটিমাম লিকুইডিটিতে ছিলাম সবসময়। 80% আমরা অ্যাডভান্স ডিপোজিট রেশিও সবসময় মেনটেন করেছি, যেন যত বড় চেকই আসুক কাস্টমারের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমাদের ট্রেজারি বন্ডে এমনভাবে ইনভেস্টমেন্ট আমাদের করা ছিল যেন কোনো ধরনের এসএলআর ঘাটতি কখনো না হয়, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিওতে ঘাটতি না হয়। তো এই প্রতিটা পজিটিভ নিউজগুলো ধীরে ধীরে কী করেছে, ওভার দ্য পিরিয়ড বা এই যে 2-3 বছরের মধ্যে একটা পাবলিক কনফিডেন্স তৈরি হয়েছে। ফলে আমাদের যদিও ইন্টারেস্ট রেট লো ছিল ডিপোজিটের অন্যান্য ব্যাংকের তুলনায়, তারপরেও কাস্টমাররা উইলিংলি তাদের সেফটি সিকিউরিটি ডিপোজিটের জন্য এখানে রেখেছে। এখন তো আর মানুষ আসলে এই যে 2-1 বছরের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখতে পাই যে ডিপোজিটের ইন্টারেস্ট এখন মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? তারা কি ডিপোজিটের ইন্টারেস্ট দেখে টাকা রাখতে, মানে একটা তো লেসন হয়েছে গত 2 বছরে যে ইন্টারেস্টের চাইতে হেলথ কত গুরুত্বপূর্ণ, সেই দিক থেকে মানে কি বলবেন? এখন কাস্টমারের মধ্যে মিক্সড আছে, যে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে দেখছে যে যারা খারাপ ব্যাংক তারা একটু বেশি বেশি ইন্টারেস্ট রেট দেয়, যারা সাউন্ড ব্যাংক তাদের একটু কম দেয়। এইটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হলেও তারা ওইটা রেফারেন্স আনে, যারা বার্গেন করতে চায় রেফারেন্স আনে, তখন হয়তো আমাদের কিছু তাদেরকে ইন্টারেস্ট রেটটা দিতে হয় এবং এক্সট্রা রেট দিতে হয়। কিন্তু জিনিসটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর, মানে ইন্ডিভিজুয়াল কাস্টমারের চেয়েও কর্পোরেট বডিদের জন্য, গভর্নমেন্ট স্টেট ওন অর্গানাইজেশনের জন্য, কারণ কি ওরা তো অনেকগুলো ব্যাংক একসাথে যে অফার করে যে হায়ার রেটে, তখন দেখা যায় যে তাদের একটা বার্গেনিং পাওয়ার থাকে কর্পোরেটের ক্ষেত্রে। আবার কর্পোরেটের সিএফও সাহেব যারা থাকেন তাদের একটা জবাবদিহিতা থাকে যে তুমি ওখানে 11 পেলে তাহলে পূবালী ব্যাংকে 9 কেন রাখলে। তো এইটা তারা তখন একটা মিক্স স্ট্র্যাটেজি দিতে যায়, কিছু ব্যাংকে বেশি রাখে, রিস্কটাকে মিটিগেশন করে। তো এই সবগুলো বিষয়ে আমাদেরকে আসলে বিবেচনা করতে হয়। রেট একটা বড় ফ্যাক্টর, একটা ফ্যাক্টর কাজ করে, কিন্তু আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি যেমন বললাম যে যারা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বা হিউজ অর্গানাইজেশন, যেমন ইউনিলিভার ধরেন, অথবা প্রাণ ধরেন, অথবা এই যত ধরনের অর্গানাইজেশন আছে, সিটি গ্রুপের চিন্তা করেন, সারা বাংলাদেশব্যাপী তাদের ডিলার ডিস্ট্রিবিউটর আছে। তো তাদের কিন্তু বড় নেটওয়ার্ক লাগবে, টেকনোলজি ওরিয়েন্টেড নেটওয়ার্ক লাগবে। যে জিনিসগুলো সাপোর্ট আমরা বাংলাদেশের যে কোনো কর্নারে তাদের যে ডিলার আছে, রিসেলার আছে, তারা সরাসরি সিটিতে টাকা পাঠা দিতে পারছে। ফলে আমরা কি করতেছি, এই টেকনোলজি সাপোর্টে কিভাবে দিচ্ছেন, মানে মোবাইল অ্যাপ বেশি না এটা ম্যাক্সিমাম হয় এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে, যেটা অনলাইন, মানে আপনাদের ব্রাঞ্চ নেটওয়ার্কটা অনেক বেশি। হ্যাঁ বেশি। কতটি ব্রাঞ্চ আছে এখন আমাদের 508 ব্রাঞ্চেস সারা দেশে 300-র কাছাকাছি আমাদের উপশাখা। এইগুলোর মাধ্যমে তারা টাকাটা পাঠাতে পারছে, এবং ফলে তাদের যে সাপ্লাই চেনের যে ইস্যুটা, সেটা ফলে অটোমেটিক্যালি আমাদের কিন্তু এরকম থেকে যাচ্ছে টাকাটা। পদ্মা বলেন, যমুনা বলেন, স্টেটনের যারা বড় বড় এন্টারপ্রাইজ আছে, যারা সারা বাংলাদেশব্যাপী নেটওয়ার্কে কাজ করে, অনেক জায়গায় তো ম্যাক্সিমাম ব্যাংকের শাখাই নয়, ধরেন সেখানে তো সে আর এটা দিতে পারছে না। এটা হলো একটা কাজ করছে। আর একটা হলো আমরা গত বছর টেকনোলজিক্যাল একটা বড় জাম দিয়েছে, যেমন পয়েন্ট অফ সেল। আমাদের আগে পয়েন্ট অফ সেল ছিল না, পজ মেশিন ছিল না। তো আমরা মার্চেন্টে চলে গেলাম। তো মার্চেন্টে গত বছর আমরা 1 বছরে 12,000 পজ দিয়েছি। মার্চেন্ট তার মানে কি 12,000 মার্চেন্টের কাছাকাছি আমরা মার্চেন্ট অ্যাকোয়ার করেছি, তারা আমার অ্যাকাউন্টে অনবোর্ড হয়েছে। এই পয়েন্ট অফ সেল থেকে কিউআর কোড আমরা 70,000-এর মতো কিউআর কোড দিয়েছি। তো এইসব করতে যেয়ে, বা ইকোয়াইসিটা আমরা চালু করেছি, এই করতে যেও দেখেছি যে এই যে 14,000 কোটি টাকার কথা বললেন, তার মধ্যে 700 কোটি টাকা এসছে আমাদের এই অল্টারনেট চ্যালেঞ্জ থেকে। পজগুলো দিয়েছেন বলতে পিওএস যেগুলো বলেন, যে মেশিনগুলো দিয়েছেন, বিভিন্ন মার্চেন্ট যারা যখন ট্রানজাকশন করে ওইখানে তখন আপনি দিচ্ছেন, সেই টাকাটা আমার এখানে ডিপোজিট আসতেছে, কাস্টমারের অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। তো ধরেন আপনি দিলেন, সিটি ব্যাংক যদি তাদেরকে ওই মেশিন দেয় তখন সিটি ব্যাংকে চলে যাবে। যে কাস্টমার যে পজ মেশিনটা ব্যবহার করে তার সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যায়। ওকে, সো এটা একটা, হ্যাঁ, ফলে এখানে একটা ডিপোজিট থাকে এবং এটা লো কস্ট ডিপোজিট থাকে। তো এই ধরনের বিষয়গুলো বেসিক্যালি ট্রানজাকশনাল ডিপোজিট। যেমন এই বছর আমরা ব্যাপক পয়েন্ট অফ সেলের এক্সপানশনে যাচ্ছে, হয়তো আরো 10,000 এই বছর আমরা অনবোর্ড করব। আরো 10,000-এর মতো পয়েন্ট অফ সেল মানে এই বছর করবো। তার মানে আরো 10,000 মার্চেন্ট এখানে আসবে। কিউআর কোডে আরো হয়তো 50-60,000 কিউআর কোড এই বছর দেবো, তাহলে 1 লাখের উপরে চলে যাবে। তো এইগুলো প্রতিটা জিনিসই কিন্তু একটা ইমেজ বা ব্র্যান্ড তৈরি করে। আপনার মিডিয়ায় প্রেজেন্স যেমন একটাই ব্র্যান্ড তৈরি করে, তারপরে এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বিভিন্ন জায়গায়, কারণ আপনি এখন যে কোনো একটা দোকানে যাবেন, দেখবেন পূবালী ব্যাংকের পজ আছে, সাথে সাথে আপনার মাইন্ডে স্ট্রাইক করবে যে পূবালী ব্যাংকের প্রেজেন্স এখানে আছে, এবং টেকনোলজিক্যাল প্রোগ্রেসটা সেখানে আছে। তো এইরকম সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু আমরা অনেক এটিএম করেছি। তো এই সব কিছু মিলে বেসিক্যালি যে ট্রাস্টটা তৈরি করেছে যার ডিপোজিট, শুধু শুনলে আশ্চর্য হবে যে আমাদের 3-4 বছর আগে আমরা মোবাইল ব্যাংকিংটা শুরু করেছি।
সেখানে আমাদের ট্রানজ্যাকশন ভলিউম গত বছর 60,000 কোটি টাকার উপরে হয়ে গেছে মোবাইল অ্যাপস, এবং এই বছর 1 লক্ষ কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন যাবে, চলে যাবে। মানে এখন আমরা দেখছি এই 7,000 কোটি টাকার মতো মান্থলি চলে গেছে, তাই এটা আরও বাড়তে থাকবে সময় সাপেক্ষে, তো 1 লক্ষ কোটি টাকার উপরে হয়ে যাবে। তো এইরকম করে একদিন হয়তো দেখা যাবে 2-3 বছরের মধ্যে এটা 5 লক্ষ বা 10 লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে উইদিন দ্য মোবাইল অ্যাপস। এখন ম্যাক্সিমাম যারা রিটেল কাস্টমার, যাদের পাই ব্যাংকিং আছে, তাদের আমাদের আর ব্রাঞ্চে আসতে হয় না, অল ফাংশনালিটিস আর দেয়ার। মানে চেকবুক রিকোয়েস্ট থেকে করে স্টপ পেমেন্ট থেকে শুরু করে ট্রানজ্যাকশনাল অ্যান্ড নন ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে সব তারা পেতে পারে। এই জিনিসগুলো রয়ে গেছে। এই প্রোগ্রেসগুলো কিন্তু আসলে কাজ করেছে এই টোটাল ট্রাস্ট বিল্ড আপ করার ক্ষেত্রে কাস্টমারের মধ্যে। কারণ এখন আমরা মাস কমিউনিটিও যেমন দেখতে পারি, ঠিক টেকনোলজি ওরিয়েন্টেড যে সকল মাইন্ডসেটের ইয়াং জেনারেশন আছে, তারাও কিন্তু অনবোর্ড হচ্ছে, এই জায়গাগুলোতে কাজ করছে। আপনাদের কি এই বছর কোনো টার্গেট আছে যে কত ডিপোজিট আর আনবেন, বা লিকুইডিটি ম্যানেজমেন্ট নিয়ে ডিপোজিটের উপরেই ফোকাস থাকবে, নাকি এই বছর লোনের উপর ফোকাস দিবেন? আমরা সবসময় ব্যালেন্সিং করে চলি। আমাদের ডিপোজিটের এই বছরও আমরা চিন্তা করেছি যে এটা 14 থেকে 15,000 কোটি টাকা আমরা অনবোর্ড করব। তো এরকম একটা টার্গেট সবসময় আছে। এই বছরও 15,000 কোটি টাকার মতো টার্গেট আছে। আর এটাকে আমরা হয়তো ট্রেজারিতে 6-7 হাজার কোটি টাকা ইনভেস্ট করবো, বাকি 6-7 হাজার কোটি টাকা আমাদের অ্যাডভান্সে চলে যাবে। কারণ হচ্ছে গ্রোথ আপনার সবসময় থাকতেই হবে, গ্রোথ সামনের দিকে থাকতে হবে, এবং কাস্টমারকেও সাপোর্ট দিতে হবে। যেমন জনগণ, আপনি যদি বলেন যে আমি গ্রোথটা থামিয়ে দেবো বাই করবো, কিন্তু জনগণের তো ডিমান্ড আছে যে প্রত্যন্ত এলাকার যে কাস্টমার গ্রাহক, সে তো আমার এখানে অনবোর্ড হতে চায়, সে তো ফ্লেক্সিবল ব্যাংকিং করতে চায়, সে অন্য ব্যাংকে সে অসুবিধার মধ্যে আছে, অথচ সে ভালো গ্রাহক, তার সমস্যা হচ্ছে, তাহলে সেখানে তাকে অনবোর্ড করলে এই জিনিসগুলো প্রবলেমগুলো সলভ করা সম্ভব। আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই, যেহেতু এই মুহূর্তে অনেকগুলো ব্যাংক এখন প্রবলেম ব্যাংক হয়ে আছে, সেটি নিয়ে মানুষের মধ্যে একটা আস্থার সংকট যে এই ব্যাংক কি কোনোদিন রিকভার করতে পারবে কিনা। কিন্তু আপনি বললেন এই পূবালী ব্যাংক 2005 সালের আগে, অর্থাৎ 2 দশক আগেও এরকমই একটি প্রবলেম ব্যাংক ছিল। সে আজকে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে যে ক্রাইসিস পিরিয়ড, সেই সময় তারা রেকর্ড পারফরমেন্স করেছে। তো এইটা আসলে মানুষের মানে এটা আপনি কিভাবে বলবেন যে এই জার্নিটা আসলে কেমন ছিল, বা কোন দিক থেকে সবচেয়ে বেশি স্ট্রেংথ করা হয়েছে? লাইক বোর্ড অনেক বেশি হয়তো স্ট্রং ছিল, ম্যানেজমেন্ট অনেক স্ট্রং ছিল, যে একটা ব্যাংক আসলে রিকভার করা সম্ভব, সেটি তো পূবালী ব্যাংক একটা উদাহরণ। সেটিকে আপনি কিভাবে বলবেন? আমাদের যখন বেসরকারি হয় 1984-এ, তখন আমাদের 54% ক্লাসিফিকেশন ছিল, 54% ক্লাসিফিকেশন ছিল। তো এরপরে যখন প্রাইভেট হলো, তখন অনেকগুলো স্টেপ প্রথমে করা হলো। মেজর ইস্যুটা ছিল কর্পোরেট গভর্নেন্সের ইস্যু ছিল। একটা স্ট্র্যাটেজিক প্ল্যানও তৈরি করা হলো। সেই স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে ছিল যে আমরা যে কাস্টমার আমাদের অনবোর্ড করব, তারা যেন আমাদের সাথে লাইফ লং থাকে। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা প্রপোজিশন। তো আমরা এখানে 6-7টা ব্রড ক্যাটাগরিতে নিলাম, যে আমাদের এনভায়রনমেন্ট যদি ভালো না হয়, তাহলে কেউ লাইফ লং থাকবে না। তাহলে আমাদের গভর্নমেন্ট থেকে টার্ন করলো, অর্থনৈতিক সংকট আছে, অথচ আমাদের সকল শাখা তালে রেনোভেট করতে হবে, বেস্ট পসিবল ওয়েতে রেনোভেট করা। যদি হিউম্যান রিসোর্সের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট না হয়, ভালো হিউম্যান রিসোর্স না থাকে, তারা যদি সার্ভিস না দেয়, তাইলেও হবে না। ফলে আমরা রিক্রুটমেন্টও করতে থাকলাম, সেই সাথে ক্যাপাসিটি ট্রেনিংটাকে সবচেয়ে বেশি স্ট্রেনথেন করা হলো। আমাদের যত ট্রেনিং দেওয়া হয়, কোনো ব্যাংক এত ট্রেনিং দেয় না ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এটা আমরা বলে দিতে পারি আর কি। সেটা লোকাল হোক, ইন্টারন্যাশনাল হোক, এই ধরনের ট্রেনিংগুলো আমরা এখানে কন্টিনিউয়াসলি চালু রাখছি। রাখার পরে তার একটা মাইন্ডসেটের পরিবর্তন আসছে ট্রেনিংয়ের, এবং এখানে হসপিটালিটি সার্ভিস থেকে লোক নিয়ে আসা হয়েছে, মার্কেটিং ওরিয়েন্টেড থেকে আমরা প্রফেশনালদেরকে নিয়ে এসেছি, যেন তারা এইগুলো তাদের মধ্যে এই স্পিচগুলো দেয়। এবং এখন আমরা এক ভদ্রলোক পেয়েছি ক্যামব্রিজে, সেখানেই করেন ইসলামিক স্কলার্স, তাকে ইসলামী ব্যাংকিংয়ের জন্য নিয়ে আসতেছি। তাকে জাস্ট 2 দিনের সে আমাদের 400 লোককে ট্রেনিং দিয়ে যাবে। তারপরে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ যদি না হয়, তাহলেও আপনি কাস্টমারকে ধরে রাখতে পারবেন না। গভর্নেন্স, আপনি বলছিলেন যে গভর্নেন্স, তারপর রিস্ক মিটিগেশন, এই সবগুলো মিলে আপনি সব করলেন, কিন্তু আপনার নামে একটা বিশাল একটা দুর্নামের একটা চল, আপনার পাস্ট হিস্ট্রি সব নষ্ট হয়ে যাবে। তো সেই সবগুলো মিলে কমপ্লায়েন্স করে এই একটা হলিস্টিক অ্যাপ্রোচে যখন আমরা নিলাম, এইটারই সুফল কিন্তু কন্টিনিউয়াসলি আমরা। কতদিন লেগেছে একটা স্টেবল জায়গায় ফেরত আসতে প্রবলেম থেকেই যে আমি বললাম যে 84 থেকে 2005 পর্যন্ত লেগেছে প্রোগ্রাম, তার মানে 21 বছর।
21 বছর। আর 2 বছর বাংলাদেশ ব্যাংক 23 বছর। তবে এই একটা জিনিস আবার দেখবেন যে কিছু কিছু ব্যাংক গভর্নর মহোদয় বলেছে যে সেটা হয়তো স্বাভাবিক নাও হতে পারে। যেমন আপনি যদি দেখেন আইসিবি ইসলামী ব্যাংক অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখনো ওরিয়েন্টাল থেকে এখনো হতে পারেন। এইটা আমি মাঝে মাঝে বলি যে বার্ন ইউনিটের জিনিসটা আমি মাঝে মাঝে বলি যে আপনি 40 to 50% বার্ন হলে তাকে রিকভারি হয়তো করতে পারবেন। ওই যে গ্যাসের সিলিন্ডার বার্ন করে না, কিন্তু ধরেন আপনি 80% বার্ন হয়ে গেছে, 90% বার্ন হয়ে গেছে, তখন কিন্তু ডাক্তাররা চেষ্টা করে সত্য, কিন্তু রিকভার করে ফেরত আনার কেস খুব কম। তো ওইটাই দেখতে হবে যে অ্যাসেটটা কতটা বার্ন হয়েছে, কতটা খারাপ হয়েছে। এখন আপনাদের ডিফল্ট লোন কত আছে? আমাদের এই যদি একটা অ্যারাউন্ড যদি বলি তাহলে 2.31% আছে। ওকে, মানে এটা অ্যাকচুয়ালি 3-এর মতোই হবে। ইন্টারন্যাশনাল লেভেলে আপনাদের এখন ইন্টারন্যাশনাল যে রিকোয়ারমেন্ট তার চেয়ে তো নিচে আছে। বেসিক্যালি এমনি কিছু স্টে করার কারণে আছে, তো আমি ধরে নেই যে এটা 3-এর বিলো 3% আছে, এই জায়গাটাতে অবস্থান করছে। এটা গেল লোকাল ডিপোজিটের কথা। একটু যদি ফরেন ডিপোজিট কালেকশনে আপনাদের বেশ একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি, কি করছেন ফরেন ডিপোজিট কালেকশন নিয়ে আপনারা? আসলে ফরেন ডিপোজিটের মেজর ফোকাসটা হচ্ছে আমাদের অফশোর ব্যাংকিং ইউনিটে। তো আমরা অফশোর ব্যাংকিং ইউনিটটাকে প্রাথমিকভাবে চালু করেছি। এটাতে আপনি ইন্টারনেটে গেলে দেখবেন মোবাইল অ্যাপসও আছে এটার জন্য, এবং এটার জন্য একটা ওয়েবসাইটও তৈরি করেছে আমরা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশি যদি কেউ এনআরবি থাকে এবং বিদেশিরাও থাকে, তারা কিন্তু এখান থেকে বসে অ্যাকাউন্ট খুলতে পারবে। অ্যাকাউন্ট খুলে তারা ডিপোজিটও দিতে পারবে, এবং তার এগেনস্টে যদি তারা চলমান অ্যাকাউন্ট নেবেন, যেন কারেন্ট সেভিং খুলে, তাহলে কিন্তু আমরা তাদেরকে আবার ডেবিট কার্ডও দিয়ে দিচ্ছি, প্লাটিনাম ডেবিট কার্ড, ভিসা। তার মানে সেখানে সে এক্সপেন্ডিচারও করতে পারবে। তো আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশের বাইরে যারা অবস্থান করবেন তারা যেন ডিজিটাল ব্যাংকিংয়ের একটা ফ্লেভার পান। যে তার যে ডিপোজিটটা, সেই ডিপোজিটটা সে কার্ড দিয়ে পৃথিবীর যে কোনো জায়গাতে সে ব্যবহার করতে পারছে। তার মানে কি, সে কোথায় তার অ্যাকাউন্টটা সেটা না। আর যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছে তারা তো পূবালী ব্যাংকের ব্যাপারে তাদের কনফিডেন্স আছে, তারা তো নো পূবালী ব্যাংক, দে নো, প্রজন্ম থেকে তারা দেখেছে। তো আমরা এই এক্সটেন্টটাই করতে যাচ্ছি। এখন আমরা দেখেছি ইউকেতে, ইউএসএতে, অস্ট্রেলিয়াতে যারা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন গিয়েছে, তারা কিন্তু এরকম বাংলাদেশে হয়তো রাখতে চায় কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে। কারণ আমাদের এখানে আবার যদি এফডিআর করে ধরেন এই ফরেন কারেন্সিতে, তাহলে তো ইন্টারেস্ট রেটটা বেশি পায়। তো জাপান মার্কেটে ধরেন ইন্টারেস্ট রেট নেগেটিভ, কিন্তু জাপানের ইয়েনটা যদি আমি এখানে আনতে পারি, তাহলে তো একজন জাপানিও যদি আপনার এখানে টাকা রাখে তাহলে তাকে সে তো 4-5% পাবে। তবে এই ধরনের মার্কেটিংটা করার জন্য যে টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মটা, সেইটা আমরা করে ফেলেছি। শুধু টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মটা কিন্তু এটার জন্য যথেষ্ট না। যেমন ধরেন একজন সে বাংলাদেশে আসতে চায় কখনো, বা সে একটা ছোট্ট একটা ফ্ল্যাট কিনতে চায়, সে আমার এখানে ডিপোজিট রাখছে, একসময় সে বলল আমাকে এই প্রপার্টি মার্কেটে সাহায্য করে। সে হয়তো তার কোনো আত্মীয় দিয়ে দেখিয়েছে, কিন্তু এই যে লিগাল ডকুমেন্টগুলো চেক করে দেওয়া, ফ্ল্যাটটা ঠিক আছে কিনা, মালিকানা হস্তান্তর ঠিক আছে কিনা, এটা তো একজন প্রবাসীর পক্ষে সম্ভব না। তাহলে আমি লিগাল সার্ভিস দিতে পারি, এই জিনিসগুলো দিতে পারি। তা আমরা প্রবাসীদের জন্য এই সার্ভিসগুলো যা দরকার সেগুলো আমরা, একজন ল্যান্ড পারচেস করতে পারে, এগুলো আমরা আমাদের এই সার্ভিসগুলো আমরা রেখেছি যেন তাদেরকে ফ্রি অফ কস্টে তাদেরকে এই জিনিসটা দিতে পারি। সো দ্যাট, এবং সেখানে যদি ভেটেড বাই পূবালী ব্যাংক লিগাল ডিপার্টমেন্ট, ভেটেড বাই এক্সপার্টস, যদি আমরা বলি রিয়েল এস্টেট এক্সপার্টস, তাহলে কি হবে যে তাদের এটা শুধু এটা না, ধরেন আমাদের একটা সিকিউরিটি হাউস আছে, আপনার ফরেন কারেন্সিতে যারা রাখছে তারা যদি চিন্তা করে যে না আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, সেইটাও আমরা শেয়ার মার্কেটে করি। আপনি একটা জিনিস বললেন যে ডেবিট কার্ড দিচ্ছেন, অর্থাৎ সে যে কেউ আপনার এই কার্ডটা নিয়ে, যেমন আমাদের এখন ডেবিট কার্ড নিয়ে আমরা আমার অ্যাকাউন্টের টাকা তুলতে পারছি, বিদেশে থেকে যারা বিদেশে প্রবাসী হোক আর বিদেশি হোক, তারা এই কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। টাকা মানে তাদের যে কারেন্সি, সে কারেন্সি দিয়ে তুলতে পারবে। আচ্ছা, ডলার ট্রানজাকশন করতে পারবে। ট্রানজাকশন মানে কি, পয়েন্ট অফ সেলে করতে পারবে, পজ মেশিনে করতে পারবে, কেনাকাটায় করতে পারবে, কিউআর কোডে করতে পারবে, সব জায়গায় করতে পারবে, মানে দেশের বাইরে। ওকে, সো আপনারা মনে হয় ক্যাম্পেইনও করতে যাচ্ছেন দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে আমাদের একটা রেমিটেন্স ফেয়ারে আমরা যেতে পারি। সেখানে আমরা ভাবছি যে যেহেতু বাংলাদেশি অনেকে উপস্থিত থাকবে, বিশেষ ব্যক্তিরা যারা বেসিক্যালি ডিপোজিট রাখে, তো হোয়াই নট টু স্টার্ট উইথ দেম। সেটার জন্য আমরা লিফলেট বানানোর চেষ্টা করছি, যেন তাদেরকে যদি উৎসাহী করতে পারি, সেখান থেকে আস্তে আস্তে কী হবে, মাউথ ওয়ার্ডে কমিউনিটির মধ্যে চলে যাবে যে পূবালী ব্যাংকে রাখলে একটু বেশি ইন্টারেস্ট পাওয়া যায়, এবং এখানে রিয়েলি ট্রানজাকশন করা যাচ্ছে, এখানকার দোকান থেকে কেনাকাটা করা যাচ্ছে, ডিজিটাল ব্যাংকিং ফেভারি। তো অনেকেই আমাদের দেশের প্রতি
জাতীয়তাবোধ আছে, মমত্ববোধ আছে, দেশাত্মবোধ আছে, তো অনেকেই করবে কি, আমি আশা করি যে বাংলাদেশি যারা অরিজিন তারা এখানে অনেকেই এই অফশোর ব্যাংকিংয়ের এই অপরচুনিটিটা নিবে, কারণ তাদের এখানে মেনিফোল্ড সুবিধা আমরা ভবিষ্যতে দেবো আর কি। সো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে প্রবলেম ব্যাংক থেকে কিভাবে পূবালী ব্যাংক টার্ন অ্যারাউন্ড করে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে ভয়াবহতম ক্রাইসিস পিরিয়ড, তখন তারা রেকর্ড পারফরমেন্স করেছে ডিপোজিট কালেকশনে এবং অন্যান্য লিকুইডিটি ম্যানেজমেন্টে। তো এটি আসলে আমাদের কিভাবে করা হলো বা কিভাবে সম্ভব হলো সেটি আমরা আজকে জানলাম, এবং সেটি আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য একটি বড় লেসনও বটে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।